আমার ভাইয়া পাবনা পাগলাঘারোতে ভর্তি ছিলেন। কারণ আমার ভাইয়া পাগল ছিল। একদিন পাবনা থেকে ভাইয়া পালিয়ে আসলো বাড়িতে। সেদিন বাড়িতে কেউ ছিল না, আমি একা ছিলাম। আর সেদিনই আমি আফরিন নিজের পড়ার টেবিলে বসে জানালা দিয়ে বাইরের অন্ধকারে তারাভরা আকাশের দিকে তাকিয়ে আছি। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। কিন্তু আমার বড় ভাইয়া শাহেদের এখনো বাড়ি ফেরার নাম নেই। বুকের ভেতরটা কেমন যেন অজানা আশঙ্কায় ধরফর করছে। এই ব্যাপারটা ইদানিং প্রায়ই ঘটছে। যে ভাইয়াটা একসময় সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকত না, সে এখন রাতের পর রাত বাইরে কাটায়। আমাদের পরিবারটা খুব ছোট। আমি, ভাইয়া আর বাবা। মা চলে গেছেন বছর 3 আগে এক অসুখে। মা চলে যাওয়ার পর থেকে আমাদের ছোট্ট সাজানো সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কাজের চাপে তাকে প্রায়ই শহরের বাইরে থাকতে হয়। তাই সংসারের পুরো দায়িত্বটা অনেকটা আমার কাঁধেই এসে পড়েছে। আমি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব। পড়াশোনায় আমি বরাবরই ভালো। ক্লাসে কখনো দ্বিতীয় হইনি। বাবার স্বপ্ন আমি একজন বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আমার ভাইয়া শাহেদ অনার্স 3য় বর্ষের ছাত্র। মা বেঁচে থাকতে ভাইয়া ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। আমার সব আবদার, সব বায়না পূরণ করত। পড়াশোনা থেকে শুরু করে সব বিষয়ে আমাকে সাহায্য করত। হাসি খুশি আর প্রাণোচ্ছল একটা মানুষ ছিল আমার ভাইয়া। সে সব সময় বলতো, আমার লক্ষ্মী বোনটা একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হবে দেখিস। ভাইয়ার এই কথাগুলো আমার বুকে স্বপ্নের বীজ বুনে দিয়েছিল। মায়ের অভাবটা সে কখনো বুঝতে দিত না। আমাকে নিজের সন্তানের মতোই আগলে রাখত। কিন্তু মায়ের মৃত্যুর পর থেকে সবকিছু কেমন যেন বদলে যেতে শুরু করেছে। ভাইয়া ধীরে ধীরে কেমন চুপচাপ হয়ে গেল। আগের মতো আর আমার সাথে হাসাহাসি করে না, গল্প করে না। বেশিরভাগ সময় নিজের ঘরে দরজা বন্ধ করে একা একা থাকে। প্রথম প্রথম ভাবতাম হয়তো মায়ের জন্য মন খারাপ, তাই এমন করছে। কিন্তু দিনের পর দিন তার এই পরিবর্তন আমাকে চিন্তায় ফেলে দিচ্ছিল। বিশেষ করে গত কয়েক মাস ধরে তার আচরণে এক ধরনের উগ্রতাও লক্ষ্য করছি। সামান্য কিছুতেই রেগে যায়, চিৎকার করে। আজও তার ব্যতিক্রম হয়নি। রাত 12:30টায় ভাইরা যখন বাড়ি ফিরল, তার হাঁটার মধ্যে কোনো স্থিরতা ছিল না। চোখ দুটো কেমন লাল আর ফোলা ফোলা। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া, এত রাত হলো যে, খেয়েছ কিছু? আমার প্রশ্নের জবাবে সে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি তার কত বড় শত্রু। কর্কশ গলায় বলল, তোর এত কৈফিয়ত দিতে হবে নাকি? আমি কখন আসব, কি করব, সব তোকে বলে করতে হবে? ভাইয়ার এমন জবাবে আমার চোখ ভিজে এলো। যে ভাইয়া কখনো আমার সাথে কঠিন গলায় কথা বলেনি, তার এই রূপ আমার কাছে সম্পূর্ণ অজানা। আমি আর কোনো কথা না বাড়িয়ে নিজের ঘরে চলে এলাম। কিন্তু ঘুম এলো না। সারা রাত ধরে ভাইয়ার ঘরের দিক থেকে 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 কান্নার মতো শব্দ আসছিল। আমার বুঝতে বাকি রইল না, আমার হাসিখুশি ভাইয়াটা ভীষণ কোনো চিন্তায় ডুবে আছে। কিন্তু সেই কষ্টের কারণটা কি, তা আমার জানার বাইরে। এক অজানা রহস্যের জাল যেন আমাদের ছোট্ট পরিবারটাকে ধীরে ধীরে গ্রাস করছিল। পরদিন সকালে ভাইয়ের সাথে আমার দেখা হলো ডাইনিং টেবিলে। বাবা গতরাতে ফিরেছেন। বাবা থাকলে ভাইয়া কিছুটা স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু তার চেহারায় বিষণ্ণতার ছাপ স্পষ্ট। চোখের নিচে কালি জমেছে, চুলগুলো উস্কো খুস্কো। নাস্তার টেবিলে বাবা জিজ্ঞেস করলেন, কিরে শাহেদ, তোর শরীর ঠিক আছে? এমন শুকনো দেখাচ্ছে কেন? ভাইয়া কোনো মতে জবাব দিল, না বাবা, ঠিক আছে। পড়াশোনার চাপ তো, তাই হয়তো এমন লাগছে। ভাইয়ার মিথ্যে কথাটা আমার বুকে শেলের মতো বিঁধল। আমি জানি এটা পড়াশোনার চাপ নয়, অন্য কিছু। কিন্তু বাবার সামনে কিছুই বলতে পারলাম না। বাবা নাস্তা শেষ করে আবার তার অফিসের কাজে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে আমাকে বলে গেলেন, আফরিন, ভাইয়ার দিকে একটু খেয়াল রাখিস। আমি শুধু মাথা নাড়লাম। বাবার চলে যাওয়ার পর ভাইয়াও নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমার খুব জানতে ইচ্ছে করছিল কি হয়েছে তার, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলাম না। এমন সময় আমার কলেজের বান্ধবী জয়ার ফোন এলো। জয়া আমার সবচেয়ে কাছের বন্ধু। আমাদের সব কথা একে অপরের সাথে শেয়ার হয়। কথায় কথায় আমি তাকে ভাইয়ার পরিবর্তনের কথা বললাম। আমার কথা শুনে জয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ইতস্তত করে বলল, আফরিন, একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না তো? আমি বললাম,
আরে না, বল। জয়া আমতা আমতা করে বলল, আসলে শাহেদ ভাইয়াকে নিয়ে একটা কথা শুনেছি। ভাইয়া নাকি আমাদের কলেজেরই একটা মেয়েকে খুব ভালোবাসে। মেয়েটার নাম কাজল, ফিলোসফি ডিপার্টমেন্টে পড়ে, ভাইয়ারই সহপাঠী। কথাটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। ভাইয়া ভালোবাসার সম্পর্কে জড়িয়েছে, অথচ আমি তার বোন হয়ে কিছুই জানি না। জয়া আরও বলল, আমি শুনেছি ওদের সম্পর্কটা অনেক দিনের। মেয়েটাও নাকি ভাইয়াকে খুব ভালোবাসে আর বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছে। সব শুনে আমার মনের ভেতরে ঝড়টা কিছুটা শান্ত হল। তাহলে এই ছিল ভাইয়ার পরিবর্তনের কারণ। প্রেমে পড়লে মানুষ একটু আনমনা হয়েই থাকে। হয়তো কোনো বিষয় নিয়ে মেয়েটার সাথে মনোমালিন্য চলছে, তাই ভাইয়ার মন খারাপ। আমি জয়াকে বললাম, মেয়েটা দেখতে কেমন রে? জয়া বলল, অনেক সুন্দর, একদিন তোকে দেখাবো। কয়েকদিন পর জয়া আমাকে কলেজে কাজলকে দেখিয়েছিল। ওকে দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম। ঘন কালো লম্বা চুল, টানা টানা চোখ, মায়াবী চেহারা, সত্যি পরীর মতো সুন্দর। ওকে দেখে আমারও খুব পছন্দ হলো। মনে মনে ভাবলাম, এই মেয়ে যদি আমার ভাবি হয় তাহলে তো খুব ভালোই হবে। ভাইয়ার পছন্দের তারিফ করতেই হয়। কিন্তু আমার এই ধারণা খুব দ্রুতই বদলে যেতে শুরু করল। ভাইয়ার অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল। সে এখন আর রাতে বাড়ি ফেরে না তা নয়, দিনেও ঘর থেকে বের হয় না। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। আমি খাবার নিয়ে ঘরে গেলে বিরক্ত হয়ে বলে, আমার খিদে নেই, আমাকে জ্বালাতন করিস না। আমি বুঝতে পারছিলাম না, ভালোবাসার সম্পর্ক তো মানুষকে আনন্দ দেয়, জীবনকে সুন্দর করে। তাহলে আমার ভাইয়ার জীবনটা এমন কঠিন হয়ে উঠছে কেন? কাজল নামের মেয়েটা কি ভাইয়াকে কোনো কষ্ট দিচ্ছে, নাকি অন্য কোনো ঘটনা ঘটছে যা আমার অগোচরে? রহস্যের জট যেন আরও জটিল হচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমাকেই এর পেছনের সত্যটা খুঁজে বের করতে হবে। ভাইয়ার অবস্থার কোনো উন্নতি না দেখে আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তার খিটখিটে মেজাজ আর অসংলগ্ন আচরণ বেড়েই চলছিল। যে মানুষটা বইয়ের পোকা ছিল, সে এখন বই ছুঁয়েও দেখে না। সারা দিন ঘরের ভেতর অন্ধকার করে শুয়ে থাকে। আমি অনেক চেষ্টা করেও তার মুখ থেকে একটা কথাও বের করতে পারিনি। একদিন সন্ধ্যায় আমি জয়াকে ফোন করে কাজল সম্পর্কে আরও কিছু জানতে চাইলাম। আমি তাকে ভাইয়ের অবস্থার কথা খুলে বললাম। সব শুনে জয়া যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। জয়া জানালো, কাজলের বাবা একজন প্রভাবশালী ব্যবসায়ী। তিনি মেয়ের এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেননি। তিনি শাহেদ ভাইয়ের সাথে মেয়েকে কথা বলতেও বারণ করে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি খুব দ্রুতই কাজলের বিয়ে ঠিক করে ফেলেছেন অন্য এক বড়লোক ছেলের সাথে। আগামী সপ্তাহে নাকি কাজলের বিয়ে। কথাটা শুনে আমার মাথা ঘুরতে লাগল। তাহলে এই ছিল ভাইয়ার এমন ভীষণ মন খারাপের কারণ। যেই মেয়েটিকে সে তার জীবনের সব কিছু ভেবেছিল, সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম ভাইয়া এই ধাক্কাটা সহ্য করতে পারছে না। সেদিন রাতে ভাইয়া বাড়িতে এসে কোনো কথা না বলে সোজা নিজের ঘরে চলে গেল এবং সশব্দে দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আমি ঘর থেকে কিছু একটা ভেঙে পড়ার শব্দ শুনতে পেলাম। ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। আমি দৌড়ে ভাইয়ার ঘরের দরজার কাছে গেলাম। দরজাটা ভেতর থেকে বন্ধ। কিছুক্ষণ পর আমি ঘর থেকে কিছু একটা পড়ার শব্দ শুনতে পেলাম। ভয়ে আমার বুকটা কেঁপে উঠল। আমি দৌড়ে ভাইয়ার ঘরের দরজার কাছে গেলাম। দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি দরজায় ধাক্কা দিতে দিতে ডাকতে লাগলাম, ভাইয়া! ভেতর থেকে কোনো সাড়া নেই, শুধু ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। আমি আরও ভয় পেয়ে গেলাম। আমার কান্নার শব্দে পাশের বাড়ির চাচা চাচি ছুটে এলেন। তাদের সাহায্যে আমরা দরজা ভাঙার চেষ্টা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ চেষ্টার পর দরজাটা ভাঙা সম্ভব হলো। ভেতরে ঢুকে যে দৃশ্য আমি দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ঘরের জিনিসপত্র অগোছালো হয়ে আছে, টেবিলের উপর থেকে কিছু জিনিস নিচে পড়ে আছে, আর ভাইয়া, আমার আদরের ভাইয়া ঘরের এক কোণায় মুখ ঢেকে বসে আছে। তার চেহারা একদম ফ্যাকাশে হয়ে আছে এবং সে হতবিভল্ল দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। এই দৃশ্য দেখে আমার নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।
আমি ছুটে গিয়ে ভাইয়াতে জড়িয়ে ধরলাম। বললাম, ভাইয়া, এ কি করছিস তুই? একটা মেয়ের জন্য এভাবে নিজেকে কষ্ট দিবি? ভাইয়া আমার দিকে তাকিয়ে একটা ক্লান্তির হাসি হাসল। সে হতাশ গলায় বলল, সব শেষ হয়ে গেল রে আফরিন। কাজল আমাকে ছেড়ে চলে গেল। ওর বাবা জোর করে ওর বিয়ে দিয়ে দিচ্ছে। আমি তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে বললাম, যে তোমাকে বোঝেনি তার জন্য কষ্ট পেয়ে লাভ নেই ভাইয়া। তুমি ওকে ভুলে যাও, দেখবে তোমার জন্য ওর চেয়েও অনেক ভালো মেয়ে আসবে। ভাইয়া একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, ভুলে যাব? কিভাবে ভুলবো? আমার মনটা তো আমি ওকে দিয়েই ফেলেছি। সেই মনটা এখন আমি কোথায় পাবো বল? ভাইয়ার কথা শুনে আমার বলার আর কোনো ভাষা ছিল না। আমি শুধু নীরবে কাঁদছিলাম আর ভাবছিলাম, ভালোবাসা মানুষকে এতটা অসহায় করে দিতে পারে? আমার ভাইয়ার জীবনের সামনে এখন কেবলই এক গভীর অন্ধকার। সেই অন্ধকার থেকে আমি তাকে কিভাবে ফিরিয়ে আনব তা আমার জানা ছিল না। কাজলের বিয়ে দিন ঘনিয়ে আসার সাথে সাথে ভাইয়ার মানসিক অবস্থা দ্রুত খারাপের দিকে যেতে লাগলো। সে এখন আর বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারছিল না। বেশিরভাগ সময় বিড়বিড় করে কাজলের সাথে কথা বলতো, যেন কাজল তার সামনেই বসে আছে। কখনো হাসতো, আবার পরক্ষণেই অঝরে কাঁদত। খাওয়া দাওয়া তো পুরোপুরি বন্ধ। জোর করে কিছু খাওয়াতে গেলে থালা বাসন ছুঁড়ে ফেলে দিত। তার শরীরটা ভেঙে একদম অর্ধেক হয়ে গিয়েছিল। কাজলের বিয়ের আগের রাতে ঘটল সবচেয়ে ভয়ানক ঘটনাটা। রাত তখন প্রায় 2টো বাজে। আমি ঘুমোতে পারছিলাম না। ভাইয়ার চিন্তায় বিছানায় এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ বাইরে থেকে দরজায় জোরে ধাক্কার শব্দে আমি আটকে উঠলাম। মনে হলো কেউ যেন অনেক শক্তি দিয়ে দরজায় আঘাত করছে। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমাদের বাড়িতে তো কোনো শত্রু নেই, তাহলে কে হতে পারে? আমি ভয় ভয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে জানালার পর্দাটা সামান্য ফাঁক করে বাইরে তাকালাম। যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার নিজের ভাইয়া আমাদের বসার ঘরের দরজায় ঝুড়ে ধাক্কা দিচ্ছে, অথচ দরজাটা খোলাই ছিল, শুধু ভেতরের ছিটকিনিটা লাগানো ছিল না। আমি বুঝতে পারছিলাম না দরজা থাকতেও ভাইয়া কেন এমন করছে। তার চোখে মুখে এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা। আমি ভয়ে তার কাছে যেতে পারছিলাম না, কিন্তু এভাবে চলতে থাকলে তো সে দরজাটাই ভেঙে ফেলবে। আমি সাহস সঞ্চয় করে দরজাটা খুলে বাইরে গেলাম। কাপা গলায় বললাম, ভাইয়া, কি হয়েছে তোমার? দরজা তো খোলাই আছে, তুমি কেন ভাঙার চেষ্টা করছো? আমার কথা শুনে ভাইয়া ঘুরে আমার দিকে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল। সে আমার দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, এই তো আমার কাজল এসে গেছে, আমি জানতাম তুমি আসবে। ভাইয়ার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে এখন আমাকেও চিনতে পারছে না। আমাকেই সে কাজল মনে করছে। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে এগিয়ে এসে বলল, কাজল, তুমি এসেছ? চলো আমরা ভেতরে গিয়ে বসি। বাবা তোমাকে খুব বকেছে, তাই না? চিন্তা করো না, আমি আছি তো। আমি তাকে বোঝানোর চেষ্টা করে বললাম, ভাইয়া, আমি কাজল নই, আমি তোমার ছোট বোন আফরিন। তুমি আমাকে চিনতে পারছো না? আমার কথা শুনে সে যেন আরও রেগে গেল। ভাইয়া বলল, মিথ্যে কথা, তুই আফরিন না, তুই কাজল। তুই আমার সাথে নাটক করছিস। তুই কেন এখানে এলি? দূর হয়ে যা এখান থেকে, এক্ষুনি বের হয়ে যা। তার কথাই আমি বুঝলাম ভাইয়া আর স্বাভাবিক নেই। তার মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে। তার মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে তাকে একা সামলানো আমার পক্ষে সম্ভব নয়। আমি দৌড়ে নিজের ঘরে গিয়ে বাবাকে ফোন করলাম। বাবা তখন অফিসের কাজে অন্য শহরে। আমি কাঁদতে কাঁদতে বাবাকে সব ঘটনা খুলে বললাম। বাবা সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর হতাশ গলায় বললেন, একটা মেয়ের জন্য ছেলেটা মানসিকভাবে এতটা অসুস্থ হয়ে গেল। আমি ওর কষ্টটা আগে বুঝতে পারিনি। আমি বাবাকে বললাম, বাবা, এখন এসব বলে লাভ নেই, ভাইয়ার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি চলে এসো, নইলে সামনে সমস্যা আরও বাড়বে, আমি একা সামলাতে পারছি না। বাবা আমাকে আশ্বাস দিলেন যে তিনি পরদিন সকালেই রওনা দেবেন। আমি ফোনটা রেখে অসহায়ভাবে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম।
আমার সেই প্রাণ উচ্ছল হাসি খুশি ভাইয়াটা চোখের সামনে একটু একটু করে হারিয়ে যাচ্ছে এক গভীর অন্ধকারে। আর আমি কিছুই করতে পারছি না। পরদিন সকালে বাবা বাড়ি ফিরে এলেন। ভাইয়ার অবস্থা দেখে তিনি একেবারে ভেঙে পড়লেন। সারাদিন ধরে ভাইয়ার একই অবস্থা। কখনো আমাকে কাজল বলে ডাকছে, আবার কখনো চিৎকার করে বলছে, কাজলকে আমার কাছ থেকে কেড়ে নিস না, ওকে ফিরিয়ে দে। তার অবস্থা দেখে বাবাও চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমি বাবাকে বললাম, বাবা, ভাইয়াকে দ্রুত একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। বাবা সম্মতি দিলেন, কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। সে তো মানতেই নারাজ যে তার কোনো সমস্যা হয়েছে। আমি যদি তাকে সরাসরি ডাক্তারের কথা বলি, সে কিছুতেই রাজি হবে না। তাই আমাকে একটা কৌশল করতে হলো। আমি ভাইয়ার কাছে গিয়ে তার পাশে বসলাম। খুব নরম গলায় বললাম, ভাইয়া, তুমি কি তোমার কাজলের সাথে দেখা করতে চাও? কথাটা শুনে ভাইয়া আমার দিকে তাকালো। তার চোখে আশার আলো। সে বলল, কাজল কোথায়, তুই জানিস? আমি মিথ্যে করে বললাম, হ্যাঁ জানি। কাজল এক জায়গা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যদি আমার সাথে চলো, তাহলেই তার সাথে দেখা করতে পারবে। ভাইয়া শিশুর মতো সরল বিশ্বাসে আমার কথা বিশ্বাস করে নিল। সে উত্তেজিত হয়ে বলল, সত্যি বলছিস? তাহলে চল, আমরা এখনই যাই। আমি বললাম, হ্যাঁ সত্যি বলছি, তুমি আগে ভালো করে তৈরি হয়ে নাও, তারপর আমরা যাব। আমার কথা মতো ভাইয়া কোনো ঝামেলা না করে তৈরি হয়ে নিল। আমি আর বাবা তাকে নিয়ে শহরের সবচেয়ে নামকরা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর আশরাফ চৌধুরীর চেম্বারের দিকে রওনা হলাম। পুরো রাস্তা ভাইয়া বারবার জিজ্ঞেস করছিল, কাজলের কাছে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? আমি তাকে নানা কথায় ভুলিয়ে রাখছিলাম। চেম্বারে গিয়ে দেখি অনেক ভিড়। আমরা সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আমাদের ডাক পড়ল। আমি আর বাবা ভাইয়াকে নিয়ে চেম্বারের ভেতরে ঢুকলাম। ডক্টর আশরাফ সাহেব খুব মনোযোগ দিয়ে ভাইয়াকে দেখছিলেন। ভাইয়ার উদ্ভ্রান্ত চেহারা, অসংলগ্ন কথাবার্তা আর অস্থির আচরণ দেখেই তিনি হয়তো তার অবস্থাটা কিছুটা আঁচ করে ফেলেছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, উনি আপনার কে হন? আমি বললাম, আমার বড় ভাই। ডাক্তার বললেন, তার এই অবস্থা কতদিন ধরে? আমি জানালাম, আনুষ্ঠানিকভাবে বলতে গেলে প্রায় 2 মাস, তবে দিন দিন খারাপ হচ্ছে। ডাক্তার কিছুটা ধমকের সুরেই বললেন, তাহলে এতদিন পর নিয়ে এসেছো কেন? মানসিক রোগকে আপনারা এত অবহেলা করেন কেন? আমি নিচু গলায় বললাম, স্যার, ও তো আসতে চাইতো না, আজ একটা কৌশল করে নিয়ে এসেছি। ডাক্তার সাহেব এরপর ভাইয়ার সাথে কথা বলার চেষ্টা করলেন। তিনি নানা প্রশ্ন করতে লাগলেন, কিন্তু ভাইয়া কোনোটারই ঠিকঠাক উত্তর দিচ্ছিল না। সে বারবার শুধু বলছিল, আমাকে আমার কাজলের কাছে নিয়ে চলুন, ও আমার জন্য অপেক্ষা করছে। সব দেখে এবং আমাদের কাছ থেকে সব ইতিহাস শুনে ডাক্তার সাহেব বাবাকে বললেন, দেখুন, আপনার ছেলের অবস্থা বেশ জটিল। একে মানসিক অসুস্থতা বলা যেতে পারে। তীব্র মানসিক আঘাত থেকে ওর এই অবস্থা হয়েছে। ওকে সম্পূর্ণ সুস্থ করতে হলে কিছুদিন আমাদের স্বাস্থ্যকেন্দ্রে থাকতে হবে। ডাক্তারের কথা শুনে আমাদের মাথায় যেন বাজ পড়ল। হাসপাতাল? ডাক্তার আমাদের অবস্থা বুঝতে পেরে বললেন, ভয় পাবেন না, সেখানে সে নিরাপদে থাকবে এবং সঠিক চিকিৎসা পাবে। তার ব্রেনে যে রাসায়নিক ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, তা ওষুধের মাধ্যমে এবং সাইকোথেরাপির মাধ্যমে ঠিক করতে হবে। যখন তার অবস্থার একটু উন্নতি হবে, তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এখন যদি আপনারা তাকে বাড়িতে নিয়ে যান, তাহলে তার আচরণ অনিশ্চিত হতে পারে এবং পরিস্থিতি জটিল হতে পারে, কারণ মানসিকভাবে সে এখন খুবই দুর্বল এবং তার আচরণ অনিশ্চিত। কিন্তু ভাইয়া কিছুতেই সেখানে থাকতে রাজি হল না। সে চিৎকার করে বলতে লাগল, আমার কিচ্ছু হয়নি, আমি সুস্থ আছি, আমি আমার কাজলের কাছে যাব, তোমরা আমাকে এখানে আটকে রাখতে পারো না। তার এমন অবস্থা দেখে ডাক্তার সাহেবও চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, ওর ইচ্ছার বিরুদ্ধে জোর করে রাখা কঠিন হবে, কিন্তু এটাই ওর জন্য সবচেয়ে ভালো হতো। অনেক বোঝানোর পর ডাক্তার তাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দিলেন। ভাইয়াকে যখন ওয়ার্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল,
সে আমার দিকে এমন অসহায়ভাবে পাকাচ্ছিল যেন আমি তাকে এক গভীর খাদে ফেলে দিয়ে আসছি। আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু ভাইয়ার ভালোর জন্য এই কঠিন সিদ্ধান্তটা আমাদের নিতেই হলো। ভাইয়াকে হাসপাতালে রেখে আমি আর বাবা ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে এলাম। পুরো বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। ভাইয়ার শূন্য ঘরটার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। যে ভাইয়াকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না, তাকেই আজ এক অচেনা জায়গায় রেখে আসতে হয়েছে। সারা দিন ধরে ভাইয়ার অসহায় মুখটা আমার চোখের সামনে ভাসছিল। আমি নিজের রুমে শুয়ে শুয়ে ভাইয়ার কথা চিন্তা করছিলাম। রাত বাড়তে লাগল। চারদিক যখন নিস্তব্ধ, রাত যখন প্রায় 12টা বাজে, ঠিক তখনই আমার ঘরের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে শুরু করল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো হাওয়ায় দরজাটা নড়ছে, কিন্তু ধাক্কার শব্দ ক্রমশ বাড়তে লাগল। আমার কিছুটা ভয় ভয় করতে লাগল। এত রাতে কে হতে পারে? আমি ভয়ে ভয়ে দরজাটা খুলতেই দেখি আমার সামনে ভাইয়া দাঁড়িয়ে আছে। তার চুল উস্কো খুস্কো, জামাকাপড় ময়লা, আর চোখ দুটো জলজল করছে। আমি তাকে দেখে যতটা না অবাক হলাম, তার চেয়ে বেশি ভয় পেলাম। তাহলে কি ভাইয়া হাসপাতাল থেকে পালিয়ে এসেছে? এটা কিভাবে সম্ভব? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ভাইয়া তুই এখানে কিভাবে? তুই না হাসপাতালে ছিলি? ভাইয়া আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। তারপর সারা ঘর পাগলের মতো কিছু একটা খুঁজতে লাগলো। সে ঘরের সবকিছু অগোছালো করে ফেলছিল আর বলছিল, কোথায় সে? কাজলকে কোথায় লুকিয়ে রেখেছিস তোরা? বের কর ওকে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। অনন্য পায়ে হয়ে আমি ডাক্তারের দেওয়া ফোন নম্বরে কল করলাম। ফোনটা ধরলেন একজন নার্স। আমি তাকে আমার পরিচয় দিয়ে জিজ্ঞেস করলাম, আমার ভাইয়া আর শাহেদ কিভাবে বাড়িতে চলে আসলো। তিনি যা বললেন তা শুনে আমি আরও হতাশ হলাম। তিনি জানালেন, আপনার ভাইয়াকে এখানে কোনোভাবেই রাখা যাচ্ছিল না। সে ভর্তির পর থেকেই প্রচণ্ড ভাঙচুর আর চিৎকার করছিল। বারবার বলছিল, আমি সুস্থ আছি, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। সে কারো কোনো কথা না শুনেই সন্ধ্যার পর হাসপাতালের নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে পালিয়ে গেছে। আমরা অনেক খুঁজেও তাকে পাইনি। তবে আপনার ভাইয়ার সমস্যাটা নিয়ন্ত্রণের বাইরে নয়। সে নিজেকে চিনতে পারে, নিজের নাম ঠিকানা বলতে পারে। তাই আমরা তাকে জোর করে বেঁধে রাখতে পারিনি, কারণ তাতে তার অবস্থা আরও খারাপ হতে পারত। আমি ডাক্তার আশরাক সাহেবের সাথে কথা বলতে চাইলাম। তিনি তখন হাসপাতালে ছিলেন না। নার্স আমাকে তার ব্যক্তিগত নম্বর দিলেন। আমি ডাক্তার সাহেবকে ফোন করে সবটা খুলে বললাম। তিনি সব শুনে বললেন, আমি এটা আশঙ্কা করেছিলাম, ওর মনের জোর খুব বেশি। ঠিক আছে, যা হবার হয়েছে, এখন ওকে বাড়িতেই রাখতে হবে, কিন্তু খুব সাবধানে। তিনি আরও বললেন, এখন আমি তোমার ভাইয়ের জন্য কিছু নতুন পরামর্শ দিচ্ছি, মন দিয়ে শোনো। এখন থেকে সে যেটা ভালো মনে করে তাকে আপাতত সেটাই করতে দিও। তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করো না এবং তার কোনো কথার অবাধ্য হও না। যদি সে তোমাকে কাজল বলে, তুমিও কাজলের মতোই আচরণ করবে। তার বিশ্বাসটাকে ভাঙার চেষ্টা করবে না, এ তো সে আরও হিংস্র হয়ে উঠতে পারে। তাকে খুব ধীরে ধীরে সেবা যত্ন করতে হবে এবং তার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, কাল এসে আমার চেম্বারকিকে নিয়ে যেও। সেগুলো প্রতি রাতে খাবারের সাথে মিশিয়ে খাওয়ালে সে শান্ত থাকবে এবং ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তবে বিশেষ করে মনে রাখবে, তার কোনো কথার অবাধ্য হওয়া যাবে না। ডাক্তারের কথা শুনে আমার চিন্তা আরও বেড়ে গেল। ভাইয়ার সাথে তাল মিলিয়ে চলা, তার অবাস্তব কথাকে সত্যি বলে মেনে নেওয়া, এটা কতটা কঠিন হবে আমি বুঝতে পারছিলাম। এখন ভাইয়া বাড়িতে কি থেকে কি করে ফেলে, সেটাই আমার সবচেয়ে বড় ভয়। ভাইয়া সেদিন সারা ঘর তছনছ করে ক্লান্ত হয়ে আমাকে বলল, তুই কাজলকে কোথা লুকিয়ে রেখেছিস? সত্যি করে বল, নইলে আমি খুবই রেগে যাব। ডাক্তারের কথা মনে করে আমি খুব শান্তভাবে বললাম, কাজল তো এখন তার বাড়িতে ঘুমাচ্ছে, কাল সকালে তোমার সাথে দেখা করতে আসবে। তুমি এখন তোমার রুমে গিয়ে শান্ত হয়ে ঘুমাও। কিন্তু সে আমার কথা শুনল না। জেদ ধরে বলল, আমি আমার রুমে ঘুমাবো না, আমি এই বাড়ির উঠোনে ঘুমাবো। কাজল না আসা পর্যন্ত আমি ঘরে ঢুকবো না। তার এমন পাগলামি দেখে আমি ভয় পেয়ে গেলাম। এখন আমি কি করব? ভাইয়ার জেদের কাছে আমাকে হার মানতে হলো। আমি যদি তাকে জোর করে ঘরে ঢোকানোর চেষ্টা করতাম, তাহলে হয়তো সে আরও ভয়ঙ্কর কিছু করে বসত। আমি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শেষ পর্যন্ত আমার ঘরে নিয়ে আসতে সক্ষম হলাম। আমি তাকে বললাম, ঠিক আছে, কাজল কাল আসবে। তুমি বরং আমার ঘরেই আজকে রাতটা থাকো। আমি তোমার জন্য বিছানা করে দিচ্ছি। ভাইয়া কেমন ঘড়ির মধ্যে ছিল। সে কোনো কথা না বলে আমার ঘরে এসে আমার বিছানায় শুয়ে পড়ল। তার চোখের দিকে তাকিয়ে আমার খুব মায়া হচ্ছিল।
একসময়ে সেই তেজোদ্দীপ্ত বুদ্ধিমান ভাইয়াটা আজ কেমন অসহায় হয়ে পড়েছে। ভাইয়া যখন গভীর ঘুমে অচেতন, তখন আমি খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে এলাম। বাবার রুমে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম, কারণ ভাইয়ার মানসিক অবস্থা ঠিক না থাকায় তার পাশে একা থাকাটা আমি কোনোভাবেই নিরাপদ মনে করিনি। বাবা সেদিন বাড়িতে ছিলেন না, অফিসের কাজে আবার শহরে যেতে হয়েছিল। তাই বাড়িতে আমি একা, আর আমার সাথে আছে আমার মানসিকভাবে অসুস্থ ভাই। সারা রাত আমার এক ফোঁটাও ঘুম এলো না। অজানা ভয়ে আমার বুকটা কাঁপছিল। পরদিন সকালে ভাইয়া ঘুম থেকে উঠে আমাকে তার সামনে দেখতে পেয়েই উজ্জ্বল মুখে বলে উঠল, কাজল, তুমি এখানে? কখন এলে? আমি প্রথমে বলতে গিয়েছিলাম, ভাইয়া, আমি কাজল নই, আমি তোমার ছোট বোন আফরিন। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার ডাক্তারের কথাটা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, ভাইয়া যা বলবে তার সাথে তাল মিলিয়ে চলতে। তাই আমি তার বিশ্বাসটা ভাঙতে চাইলাম না। আমি কষ্ট চেপে একটা মেকি হাসি দিয়ে তার কথার সাথে সাই দিয়ে বললাম, হ্যাঁ, আমি এখানেই আছি। তোমার আগেই ঘুম ভেঙেছে। আমার কথা শুনে ভাইয়া যেন খুব খুশি হল। সে চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। তার সেই দৃষ্টি আমার জন্য সহ্য করা খুব কঠিন ছিল। সে আমার মধ্যে তার ভালোবাসার মানুষকে খুঁজছে, আর আমি অসহায়ভাবে সেই অভিনয় করে যাচ্ছি। সেদিন আমি শহরে গিয়ে ডাক্তারের চেম্বার থেকে ভাইয়ার জন্য ওষুধ নিয়ে আসলাম। ডাক্তার সাহেব আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিলেন কিভাবে ওষুধগুলো খাওয়াতে হবে আর ভাইয়ার সাথে কেমন আচরণ করতে হবে। বাড়ি ফিরে আমি নতুন এক সংগ্রামে নামলাম। এখন আমার দিন শুরু হতো ভাইয়াকে দিয়ে, আর শেষও হতো তাকে দিয়ে। ডাক্তার যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই আমি ভাইয়ার খেয়াল রাখছিলাম। ঔষধগুলো খুব সাবধানে তার খাবারের সাথে মিশিয়ে দিতাম। তাকে নিয়মিত খাওয়ানো, সময় মতো ঘুমানোর ব্যবস্থা করা এবং সে যেন কোনোভাবেই বাইরে একা যেতে না পারে সেদিকে কড়া নজর রাখতাম। ভাইয়া বেশিরভাগ সময় আমাকে কাজল বলেই ডাকত। সে আমার সাথে তার আর কাজলের নানা স্মৃতি নিয়ে কথা বলত। নীরবে সব শুনতাম আর হ্যাঁ সূচক জবাব দিতাম। মাঝে মাঝে সে এমন সব আবদার করত যা রাখা কঠিন। একদিন সে বলল, কাজল, চলো আমরা আজকেই বিয়ে করে ফেলি, তাহলে তোমার বাবা আর তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তার এই কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি তখন তাকে বুঝিয়ে বললাম, বিয়ে তো করবই, কিন্তু তার আগে তোমাকে তো পুরোপুরি সুস্থ হতে হবে। দেখো, তোমার শরীরটা কত দুর্বল হয়ে গেছে। তুমি আগে ঠিকমতো খাওয়া দাওয়া করো, তারপর আমরা বিয়ের কথা ভাবব। আমার কথাগুলো সে শিশুর মতো বিশ্বাস করত। আমার অভিনয় ধীরে ধীরে নিখুঁত হচ্ছিল। আমি তার সামনে তার কল্পনার কাজল হয়ে উঠেছিলাম। আমার নিজের সত্তা, আমার পরিচয় সবকিছু যেন হারিয়ে যাচ্ছিল। আমার পড়াশোনা, আমার স্বপ্ন সবকিছু থেমে গিয়েছিল। আমার পৃথিবীটা এখন শুধু আমার অসুস্থ ভাইয়াকে কেন্দ্র করেই ঘুরছিল। কষ্ট হলেও আমার মনে একটাই আশা ছিল, একদিন আমার ভাইয়া সুস্থ হয়ে উঠবে এবং আমাকে কাজল নয়, আফরিন বলে ডাকবে। সেই দিনটার অপেক্ষায় আমি আমার সবটুকু দিয়ে লড়ে যাচ্ছিলাম। ডাক্তারের দেওয়া ঔষধ আর আমার নির্লস সেবা যত্নে ভাইয়ার অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে শুরু করল। তার উগ্রতা এবং ভাঙচুরের প্রবণতা অনেকটাই কমে এলো। এখন সে আগের মতো অতটা চিৎকার চেঁচামেচি করে না। বেশিরভাগ সময় শান্ত হয়ে বসে থাকে। তবে এখনও সে আমাকে কাজল বলেই ডাকে আর ঘোরের মধ্যেই থাকে। একদিন সকালে ভাইয়া আমাকে বলল, কাজল, আমার কলেজে যেতে খুব ইচ্ছে করছে, কতদিন যাই না, আমাকে একটু কলেজে নিয়ে যাবি? তার এই কথায় আমি কিছুটা অবাক হলাম, আবার খুশিও হলাম, কারণ এই প্রথম সে নিজে থেকে ঘরের বাইরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। আমি ভাবলাম, হয়তো পুরনো জায়গায় গেলে তার স্মৃতিগুলো কিছুটা নাড়া খাবে এবং তার সুস্থ হওয়ার প্রক্রিয়াটা ত্বরান্বিত হবে। আমি রাজি হয়ে বললাম, অবশ্যই নিয়ে যাব, তুমি তৈরি হয়ে নাও। তারপর আমি ভাইয়াকে নিয়ে আমাদের কলেজের দিকে রওনা হলাম। ভাইয়া রিকশায় বসে বাইরের পৃথিবীর দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল, যেন বহুদিন পর সে সবকিছু নতুন করে দেখছে। আমরা কলেজের গেটের সামনে গিয়ে নামলাম।
ভাইয়া কলেজের বিশাল বিল্ডিংটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ দুটো ছলছল করছিল। সে কোনো কথা না বলে ধীর পায়ে ক্যাম্পাসের ভেতরে হাঁটতে শুরু করল। আমি তার পেছন পেছন হাঁটছিলাম। সে ফিলসফি ডিপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। যে ক্লাসরুমে সে আর কাজল একসাথে ক্লাস করত, সেই রুমের সামনে গিয়ে সে থমকে গেল। তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আমি দেখে অবাক হয়েছিলাম। একটা মানুষকে কতটা ভালোবাসলে একজন ছেলের চোখ দিয়ে এভাবে অঝরে পানি পড়তে পারে। পুরুষ মানুষ তো সহজে কাঁদে না। আমার ভাইয়ার কষ্টটা ছিল পাহাড়ের মতো ভারী। তার নীরব কান্না দেখে আমার নিজেরও খুব কষ্ট হচ্ছিল। সে হয়তো তার আর কাজলের কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করছিল। বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর ভাইয়া ঘুরে দাঁড়াল। সে আমাকে বলল, চলো বাড়ি ফিরে যাই, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কোনো কথা না বাড়িয়ে তাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। সেদিন বাড়ি ফেরার পর থেকে ভাইয়া আরও চুপচাপ হয়ে গেল। তবে তার এই চুপ থাকার মধ্যে আগের মতো উগ্রতা ছিল না, ছিল এক ধরনের গভীর বিষণ্ণতা। সে এখন আর আমাকে সারাক্ষণ কাজল বলে ডাকত না। মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাত যেন সে আমাকে চেনার চেষ্টা করছে। ঔষধগুলো নিয়মিত চলছিল। আমি তার পছন্দের খাবার রান্না করে দিতাম, তার সাথে বসে পুরনো দিনের গল্প করতাম, আমাদের ছোটবেলার কথা বলতাম। আমি চেষ্টা করতাম তাকে বাস্তব জগতে ফিরিয়ে আনার। একদিন রাতে আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে তার ঘরে গেলাম। সে খাটে বসে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়েছিল। আমি তার পাশে বসে বললাম, ভাইয়া খেয়ে নাও। আমি খেয়াল করিনি যে আমি তাকে ভাইয়া বলে ডেকেছি, প্রতিদিনের মতো তুমি না বলে। আমার ডাক শুনে সে চমকে আমার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুব ক্ষীণ কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, তুই তুই আমাকে কি বলে ডাকলি? আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম হয়তো সে আবার রেগে যাবে। আমি চুপ করে রইলাম। সে আবার জিজ্ঞেস করল, তুই কি আমাকে ভাইয়া বলেছিস? আমি ভয়ে ভয়ে মাথা নাড়লাম। আমার উত্তর শুনে সে হাউমাউ করে কেঁদে উঠল। সে আমাকে বলল, আফরিন, আমার বোন, তুই ফিরে এসেছিস। তার মুখে আফরিন নামটা শুনে আমার সারা শরীর দিয়ে যেন একটা বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমার চোখ দিয়েও আনন্দশ্রু গড়িয়ে পড়ল। তাহলে কি আমার ভাইয়া সুস্থ হয়ে উঠছে? সে কি আমাকে চিনতে পেরেছে? আমি হু হয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ ভাইয়া, আমি তোমার আফরিন। আমি তো কোথাও যাইনি, আমি তোমার পাশেই ছিলাম। সেদিন রাতে অনেক দিন পর আমার ভাইয়া আমাকে আফরিন বলে ডেকেছিল। এটা ছিল আমার দীর্ঘ সংগ্রামের প্রথম এবং সবচেয়ে বড় জয়। আমি বুঝলাম ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। সেই রাতের পর থেকে ভাইয়ার মধ্যে বিস্ময়কর পরিবর্তন আসতে শুরু করল। সে ধীরে ধীরে বাস্তবতা আর কল্পনার জগৎ থেকে পুরোপুরি বেরিয়ে এলো। সে এখন আমাকে আমার নামেই ডাকে। তার স্মৃতি সম্পূর্ণ ফিরে এসেছে। সে বুঝতে পেরেছে যে গত কয়েক মাস ধরে তার সাথে কি ঘটেছে। একদিন সে আমাকে ডেকে তার পাশে বসালো। তার চোখে ছিল গভীর অপরাধবোধ আর কৃতজ্ঞতা। সে বলল, আফরিন, আমি জানি না আমি তোকে কি বলে ধন্যবাদ দেব। তুই না থাকলে আমি হয়তো সত্যিই নিজেকে হারিয়ে ফেলতাম বা ভেঙে পড়তাম। আমি তোকে যে পরিমাণ কষ্ট দিয়েছি তার জন্য আমাকে ক্ষমা করে দিস। আমি ভাইয়াকে বললাম, ছি ভাইয়া, এসব কি বলছো? তুমি আমার ভাই, তোমার জন্য এটুকু করব না? তুমি সুস্থ হয়ে গেছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ভাইয়া তার অসুস্থতার দিনগুলোর কথা মনে করে খুব লজ্জিত ছিল। সে আমাকে জিজ্ঞেস করেছিল। আমি তাকে সবকিছু বলিনি, শুধু বলেছিলাম যে সে খুব অসুস্থ ছিল। আমি চাইনি পুরনো স্মৃতিগুলো তাকে আবার কষ্ট দিক। বাবা বাড়ি ফিরে ভাইয়ার এই পরিবর্তন দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমাদের ছোট্ট পরিবারে আবার যেন আগের শান্তি ফিরে এলো। আমরা আবার ডক্টর আশরাফ সাহেবের কাছে গেলাম। তিনি ভাইয়াকে দেখে এবং তার সাথে কথা বলে জানালেন যে শাহেদ এখন পুরোপুরি সুস্থ।
তবে তাকে আরও কিছুদিন ঔষধ চালিয়ে যেতে হবে এবং নিয়মিত কাউন্সেলিং করতে হবে, যাতে ভবিষ্যতে এমন মানসিক বিপর্যয় আর না ঘটে। ভাইয়া আবার তার পড়াশোনা শুরু করেছে। সে এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত এবং শান্ত। সে তার অতীতকে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে। আমি আবার আমার পড়াশোনায় মনোযোগ দিয়েছি। আমাদের থেমে যাওয়া জীবনটা আবার চলতে শুরু করেছে। ভাইয়া এখন আমার আগের চেয়েও বেশি খেয়াল রাখে। সে হয়তো বুঝতে পেরেছে পৃথিবীতে রক্তের সম্পর্কের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। এই গল্পটি থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। প্রথমত, মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। মানসিক সমস্যার লজ্জার কোনো বিষয় নয়, এটি একটি রোগ, এবং সঠিক চিকিৎসায় এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। আমাদের সমাজে মানসিক রোগ নিয়ে যে ট্যাবু বা লজ্জাবোধ কাজ করে তা থেকে বেরিয়ে আসতে হবে। পরিবারের কারো মধ্যে মানসিক সমস্যার লক্ষণ দেখা দিলে তাকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। দ্বিতীয়ত, ভালোবাসা জীবনের একটি সুন্দর অংশ, কিন্তু আবেগ দিয়ে জীবন চলে না। কোনো সম্পর্কে জড়ানোর আগে একে অপরের পারিবারিক অবস্থা, বাস্তবতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যা পালন করা সম্ভব নয়। একটি ভুল সিদ্ধান্ত বা একটি ভেঙে যাওয়া সম্পর্ক একটি মানুষের জীবনকে কিভাবে এলোমেলো করে দিতে পারে, শাহেদের জীবন তার একটি বড় উদাহরণ। সবশেষে, পরিবারের ভূমিকা। যে কোনো বিপদে বা সংকটে পরিবারই আমাদের সবচেয়ে বড় আশ্রয়। শাহেদ হয়তো হারিয়ে যেত যদি না তার বোন আফরিন তার পাশে ছায়ার মতো থাকত। আফরিনের ধৈর্য, ভালোবাসা আর সেবা তাকে নতুন জীবন দিয়েছে। তাই আমাদের উচিত পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হওয়া, তাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা। আবেগ নয়, বিবেক দিয়ে জীবন পরিচালনা করলে অনেক অনাকাঙ্ক্ষিত বিপর্যয় এড়ানো সম্ভব।